একটি মায়ের অত্যন্ত জাগ্রত এবং অলৌকিক মন্দির। সেই মন্দিরটিতে মা গুহ্যকালী রূপে প্রতিষ্ঠিতা। এই হচ্ছে মায়ের মন্দির একদম। কিন্তু মায়ের যে এখানে প্রতিষ্ঠা হওয়া এবং তার যে ইতিহাস সেটা যদি একটু আপনি তুলে ধরেন। তালপাতা দিয়ে পুজো হতো বছরে। এই মায়ের পুজো আমার জ্ঞানেতে আমি 3বার দেখেছি যে মাটি তোলা হয় রানীর দিঘি নামক পুষ্করণীতে। আচ্ছা, ওইটা নিয়েও তো একটি অলৌকিক ব্যাপার রয়েছে বলছে আমার। নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে মন্দিরটি আপনাদের কাছে তুলে ধরবো সেটি একটি মায়ের অত্যন্ত জাগ্রত এবং অলৌকিক মন্দির। সেই মন্দির নিয়ে একটি অলৌকিক বিশাল বড় প্রবাদ প্রচলিত রয়েছে এবং সেটা অনেক মানুষ, অনেক গ্রামের পর গ্রাম মানুষ সেই অলৌকিক ঘটনার সাক্ষীও রয়েছেন। আজকে যেই মন্দিরটিতে আমরা যাব সেই মন্দিরটিতে মা গুহ্যকালী রূপে প্রতিষ্ঠিতা। বলা হয় যে, বলা চলে যে মায়ের মূল 7টি রূপ রয়েছে মা কালীর, তার মধ্যে একটি রূপ হচ্ছে গুহ্যকালী। এই গুহ্যকালীর রূপ কিন্তু অনেক মানে গুপ্ত রূপ, কিন্তু তারপরেও যেহেতু খুব কম মন্দির দেখতে পাওয়া যায় মা গুহ্যকালীর, তারপরেও যদি এখানে এই মায়ের যে মন্দিরটি রয়েছে এবং এখানে যে মায়ের সুপ্রাচীন কাল থেকে যে পুজো হয়ে আসছে, সেই পূজার কারণ হিসেবে ধরা যেতে পারে যে এই পূজা হয়তো কোনো এক বিখ্যাত সাধক হয়তো এই পূজা শুরু করেছেন। কারণ কোনো বড় মাপের সাধক ছাড়া এই মায়ের মূর্তির পূজা বা এই গুহ্যকালীর পূজা কদাপি সম্ভব নয়। তো আমরা অবশ্যই সেই মন্দিরে যাব। তো চলুন, অবশ্যই যদি এই ধরনের মন্দির সম্পর্কিত মায়ের মন্দির এবং অলৌকিক মন্দির এবং যেইগুলিতে অনেক পুরনো মন্দির, এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক। প্রথমে রাস্তাটি সম্পর্কে কিছু বলা যাক। এই রাস্তাটি হচ্ছে আপনার আরামবাগ থেকে ঘাটাল যে রাস্তাটি যাচ্ছে কামারপুকুরের ওপর দিয়ে, এই স্থানটির নাম হচ্ছে রামজীবনপুর এবং এই স্থানটি আমাদের কামারপুকুর থেকে প্রায় 14-15 কিলোমিটারের মধ্যে অবস্থিত। কামারপুকুর থেকে 14 কিলোমিটার যখন আপনি ক্রস করবেন তখনই এই স্থানটি আপনি রামজীবনপুর এই শহরটি আপনি পাবেন। বলা যেতে পারে হুগলি টু মেদিনীপুর যে চেকপোস্ট রয়েছে, সেই হুগলি থেকে যখন আপনি মেদিনীপুর ঢুকছেন খাটালের রাস্তাটি ধরে, তখন যে প্রথম চেকপোস্টটি পড়ছে সেই চেকপোস্টটি ক্রস করেই জাস্ট ডান দিকে একটি ঢালাই রাস্তা নেমে যাচ্ছে। সেদিকে গেলেই আপনি 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই মায়ের মন্দির দেখতে পাবেন। মেন রোড থেকে এই ঢালাই রাস্তাটি দিয়ে ঢুকে গেলেই আপনি একদম রাস্তার গায়ে মায়ের মন্দির দেখতে পাবেন এবং এখানে বাসও চলে এবং মায়ের মন্দিরের সামনে আপনাকে বাস নামাবে। আপনি রামজীবনপুর মায়ের মন্দির বললে মায়ের মন্দিরের সামনেই নামাবেন। ওই যে মায়ের মন্দিরের চূড়া আপনারা দূরে দেখতে পাচ্ছেন, আমরা মায়ের মন্দিরে এই মুহূর্তে পৌঁছে গেছি। এই হচ্ছে মায়ের মন্দির, একদম ঢালাই রাস্তার গায়েই একদম মায়ের মন্দির। বলা চলে এর আশেপাশে অনেক ঘর রয়েছে, একদম জনবসতির মাঝখানে মায়ের এই মন্দির অবস্থিত এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দিনে প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে। এখানে মায়ের কোনো মূর্তি নেই, মানে মায়ের মূর্তিতে পুজো হয় সে সম্পর্কে আপনাদেরকে পরে বলবো। এখানে কিন্তু মায়ের মেড় রাখা রয়েছে এবং সেটিকে একটি সুন্দরভাবে সাজানো রয়েছে জবা ফুল দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মায়ের এই চারিদিকে দশ মহাবিদ্যার বিভিন্ন দেবীর মূর্তি একদম দারুণভাবে তৈরি করা হয়েছে। ঠাকুরমশাই নমস্কার। বলছি, আমি এসেছি এই মায়ের যে আমরা তো শুনেছি এখানে মায়ের সম্পর্কে সব কিছুই, কিন্তু মায়ের যে এখানে প্রতিষ্ঠা হওয়া এবং তার যে ইতিহাস সেটা যদি একটু আপনি তুলে ধরেন। মাকে প্রণাম করে। অবশ্যই মাকে প্রণাম জানিয়ে। এ মায়ের যে ইতিহাসটা পুরোটা হয়তো আমার অজানা। আচ্ছা। কারণ আমার বাবা বা দাদু এখান থেকেই দেখে এসছে, এইভাবে পুজো হয়ে এসছে। আগে ছিল ছোট্ট তালপাতা দিয়ে পুজো হতো, বছরে 7 বছর 8 বছর 10 বছর ছাড়া একবার পুজো হতো। আচ্ছা। তখন এত জমজমাটি বা এত লৌকিক আচার থাকে না। আচ্ছা। যত দিন যাচ্ছে দেশ কমিটি তৈরি হয়ে নতুন করে মন্দির তৈরি হয়ে যে মায়ের পুজো অর্চনা শুরু হয়, এই মায়ের পুজো আমার জ্ঞানেতে আমি 3বার দেখেছি। আমার জ্ঞানেতে আমি 1বার। বুঝেছেন? হ্যাঁ। মায়ের তো প্রতি বছর পুজো হয় না। না। মা
আমাদের দ্বিভুজা। আচ্ছা এই মায়ের দুটি হাত। আচ্ছা তার আগে বলি, এই মায়ের পুজোর নির্ধারণ হয় মাঘী পূর্ণিমার। আচ্ছা মাঘী পূর্ণিমার রাত্রিতে মায়ের নিশান উঠে। আচ্ছা নিশান ওঠার পর চৈত্র মাসে মায়ের যে মাটি তোলা হয় রানীর দিঘি নামক পুষ্করণীতে। আচ্ছা, ওইটা নিয়েও তো একটি অলৌকিক ব্যাপার রয়েছে। বলছি আপনার, তো আপনার ওই চৈত্র মাসে একটা নির্দিষ্ট শুভ দিন দেখে মায়ের মাটি তোলা হয়। মাটি তোলাতে মোটামুটি এমন কোনো বাদ্যযন্ত্র দিয়ে আসেনি বা তৈরি মানে করা হয়নি তেমনটা নয়। আচ্ছা যাবতীয় জিনিস এটি এবারে এ টু জেড যত রকমের বায়না আছে আচ্ছা প্রত্যেকটা বায়নায় মোটামুটি মায়ের পুজোতে মাটি তোলাতে হয়। আচ্ছা মায়ের মাটি তোলাটা ওই রানীর দিঘি পুষ্করণীতে তোলা হয়। আচ্ছা মায়ের নির্দেশ মতো বা মায়ের মাকেই বলতে পারেন শঙ্করচিল রূপে মা আমাদের আসেন। ওই ছায়া করলে সেই মাটি 3 কোদাল মাটি আমাদের নিতে হয়। আচ্ছা সেই মাটি নিয়ে এসে আমরা মায়ের এই কাঠামোতে দেওয়ার পর আচ্ছা মায়ের মূর্তি শুরু হয়। যে মূর্তি শুরু হয় সেইটা শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে স্টার্ট হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে মূর্তি স্টার্ট হয় তৈরি করা স্টার্ট হয়। মূর্তি তৈরি হয় 3 মাস ধরে। আচ্ছা আষাঢ় মাসে পুজো হয়। আচ্ছা এবারে আষাঢ় মাসে পুজো নির্দিষ্ট তিথি অনুযায়ী হয়। আচ্ছা ধরুন কৃষ্ণপক্ষের অষ্টমী আচ্ছা যুক্ত নবমী, আচ্ছা শনিবার কিংবা মঙ্গলবার হতে হবে, কিংবা চতুর্দশী যুক্ত অমাবস্যা আচ্ছা শনিবার কিংবা মঙ্গলবার হতে হবে। আচ্ছা আবার ধরুন শুক্লপক্ষের শুক্লপক্ষের অষ্টমী যুক্ত নবমী আচ্ছা। শনিবার কিংবা মঙ্গলবার হতে হবে, আচ্ছা কিংবা শুক্লপক্ষের চতুর্দশী যুক্ত পূর্ণিমা আচ্ছা শনিবার কিংবা মঙ্গলবার হতে হবে। হরবারটা মাসটা একদম লাগবে আচ্ছা, মায়ের। ওই বার দুটো বার হতে হবে। চাই তবেই মায়ের আমাদের পুজো হয়। মাটি তোলার ওই জায়গাটাতে মানে যখনই মাটি তোলার মায়ের মাকে স্বপ্নাদেশ দেন তারপরে? না, ওইটা আগে দিত, এখন তো বাবা আর সেরকম মানুষ মায়ের নেই। মানুষের মধ্যে ভক্তি শ্রদ্ধা নেই। সত্যি কথা বলতে আর নেই, কারণ নেই। মানুষ এখন আবেগের বসে সব চলছে। হ্যাঁ সেটা 100। আবেগের বসে চলছে বাবা। এখন মায়ের যে পুজোটা হয় যে মোটামুটি 12 বছর ছাড়া নাকি? না 12 বছর নয়, মানে ওই 8 বছর 10 বছর 7 বছর, আচ্ছা কোনো ফিক্সড ডেট নেই, কিছু কোনো ফিক্সড ডেট date নেই। মায়ের শঙ্করচিল মাঝে মাঝে আসে আচ্ছা, এই মন্দিরের এখানে? মন্দিরের এখানে আসে, ওপরে ওপরে আছে। আর যেখানে ওই তো ওখানটায় তো যেখান থেকে মাটি তোলা হয় ওটা নির্দিষ্ট একটি জায়গায়? ওটা নির্দিষ্ট জায়গা, ওটা মায়ের বেদি করা আছে। হ্যাঁ তুমি ওটা আমরা ওটা যাবো একবার। গেলে দেখতে পাবেন বেদি করা আছে, আর একটা শাওড়া গাছ আছে। আচ্ছা। ওই গাছের তলা থেকেই মাটিটা আমাদের নিয়ে আসে। আর ওখানে ওই যখন মায়ের ঠিক নির্ধারিত সময়ে ওই শঙ্করচিল আসবে, মাটি তোলার দিন, যেদিন মাটি তোলার ডেট হয় Date সেই দিন শঙ্করচিল অবশ্যই আসবে। মায়ের ওই ওই ছায়া পেয়ে। ছায়ার উপর দিয়ে যাবে, গাছের উপর দিয়ে যাবে, ওই ছায়াতেই মায়েরটা উঠবে। আচ্ছা আর মায়ের এই পুজোর সময় মা পুরো আমাদের দ্বিভুজা, দ্বিভুজা। মহাকাল নিচে থাকেন, মা তার উপরে দাঁড়িয়ে থাকেন। মায়ের গায়ের রং কালোই শ্যামাবর্ণ। শ্যামবর্ণা। ডান দিকে বাঁ দিকে ডাকনি যোগিনী থাকে। আচ্ছা মায়ের বাঁ দিকে থাকে বিষ্ণু, আচ্ছা মহেশ্বর। আচ্ছা। ডান দিকে থাকে ব্রহ্মা, ইন্দ্র। আচ্ছা, পুরো মূর্তিটা ওইভাবে হবে? সব টোটাল মূর্তি হয়। আচ্ছা ওই আপনি পেছনে মায়ের কঙ্কাল দুটো থাকে আচ্ছা এবং একটা লাশ থাকে, মানে মোড়া দেহ। হ্যাঁ। তাতে শিয়াল টুকরে, শিয়াল কাক নাড়ি ভুড়ি খাচ্ছে, আচ্ছা টেনে টেনে তুলছে, এরকম একটা মৃত্তিকার মতো করা থাকে। আচ্ছা, সব দেহ যেটাকে বলা হয়, সব দেহ ওটা? মানে এটা হচ্ছে তো আমাদের মহামায়ার পুজো। তো যখন মহামারী হয়েছিল তখন আমাদের সেই মায়ের পুজো। তার মানে হিসেবত এটা মা রক্ষাকালী? না, এই মায়ের নাম হচ্ছে গুহ্যকালী। গুহ্য- রক্ষাকালী নামে পরিচিত মা, যেহেতু সবাইকে। কারণ মহামারীর শুনেছি ইয়ের জন্য মা রক্ষাকালী রূপেই মাকে না, গুহ্যকালী রূপে। এটা গুহ্যকালী। মা হচ্ছে দ্বিভুজা, দু হাত। আচ্ছা মায়ের গোটা গায়ে সর্পের আবরণ। আচ্ছা মায়ের গোটা গায়ে সর্পের আবরণ, মানে মাথা থেকে মায়ের যে কেস ধরে থাকে হ্যাঁ, সেটা বুঝতে অনন্তনাগ। হ্যাঁ সেখান থেকে পুরো পায়ের আঙুল ফাঙুল আংটি যাবতীয় সব মায়ের সাপ দিয়ে তৈরি হয়। সাপ দিয়ে তো? সব সাপের তৈরি। আচ্ছা মায়ের মাথার উপরে থাকে সহস্রনাগ, আচ্ছা, গুহ্যকালী যেটা রূপ থাকে গুহ্যকালী মায়ের। রূপে থাকে। তার মানে মায়ের পূজার আরম্ভই হচ্ছে মহামারীকে রক্ষার্থে মাকে ডাকা। মাকে রাখা। আচ্ছা, মায়ের মানে এটা পুজোটা শুরু কে করেছিল সেটা মানে এত না, পুরনো পুজো, না। এটা বলা খুব কঠিন ব্যাপার। ব্যাপার। মানে এই তো আজকালের ব্যাপার নয়। না না না, এটা অবশ্যই আজকাল। ইদানিং এখন মানুষের মনে
মায়ের কৃপাতে মানুষকে ভালোই করুক। সবাই আসছে মায়ের মন্দিরে, জানাজানি দূর দেশ থেকে লোক আসছে, কিন্তু তার আগে তো এত প্রচলিত থাকেনি, বা তখনকার মানুষ এতভাবে, আপনাকে হয়তো আমি 50 বছর কি 70 বছর আগেকার ডিটেলস দিতে পারবো, তার বেশি আর দিতে পারবো না। দিতে পারবেন না। মানে এটা হিসেব লাগাতে গেলে 300-400 বছর হ্যাঁ হয়ে যাবে। এখানটায় তো শ্মশান ছিল, আচ্ছা একটা বড় গাছ ছিল, আচ্ছা সেখানেই মায়ের পুজো হতো, ওই তালপাতার ছাউনি দিয়ে মাকে সেখানে ওই এক রাত্রে পুজো হয়ে বিসর্জন হতো। আচ্ছা এখন এই এত টাকা খরচা করে মায়ের যেহেতু পুজো অর্চনা হয় মানুষ দেখার জন্য, তো মানুষকে ওই জন্য মায়ের প্রতিমা হয়ে গেলে একটা বছর মায়ের প্রতিমাটা আমাদের থাকে, আচ্ছা 1 বছর পর মায়ের প্রতিমা বিসর্জন হয়। বিসর্জন হয়। তার মানে যেদিন মানে মায়ের পুজো যখন হবে তখন ধরুন মায়ের পুজোটা 3রা আষাঢ় হলো, হ্যাঁ আমার 2রা আষাঢ়ের আগে আমাদের বিসর্জন দিয়ে দিতে হবে। আচ্ছা তারপরের বছর 1 2রা বছর থাকবে। 1 বছর 3রা আষাঢ় প্রাণা যাবে না, 3রা আষাঢ় আগে বিসর্জন করতে হবে। কোনো অলৌকিক ঘটনা সাক্ষী আছেন নাকি মায়ের? মায়ের তো অলৌকিক ঘটনা কত কি বলবো, বলে শেষ নেই, তবু আপনারা একটু জানবেন বেশি। ধরুন মা এখানে আছেন, মায়ের দূর দূরান্ত থেকে মায়ের এখানে রোগী আসেন, আচ্ছা প্রচুর লোকের মনস্কামনা পূর্ণ হয়, হ্যাঁ বুঝেছেন। এবং যেটাকে আমাদের বলা হয় মানুষ শরীর খারাপের জন্য মায়ের কাছে পড়ে 3 দিন 4 দিন 5 দিন, এরকম অনেক লোক মেয়ে ছেলে নিজের শরীরের জন্য বা মনস্কামনা পূর্ণ হয়েছে তাকে মা নিয়ে যেয়ে তার ঘরে দিয়ে এসে গিয়েছে। আর 10 দিন থাকার পর সেই মেয়েটা না খেয়ে না দিয়ে 10 দিন থাকার পর তারা চলার ক্ষমতা থাকে না, তাকে মা নিজে হাতে করে নিয়ে যেয়ে দিয়ে এসেছে তার বাড়িতে। আচ্ছা এরকমও আছে। এরকম মানে মায়ের পুজো দেখতে পাওয়া, আমি মনে হচ্ছে আমার 30 বছর বয়সে একবার হয়তো আমি দেখেছি। আর মনে হচ্ছে কত লাস্ট পুজো হয়েছিল মনে হচ্ছে আজ থেকে, তখন আমি 2018 হয়েছিল, 2018 হয়েছিল না? হ্যাঁ 2018তেই 18তে হয়েছিল। তার আগে কবে হয়েছিল বলুন? তাহলে মনে হচ্ছে 2 বার। তার আগে মনে হচ্ছে 2009-তে না 9-তে না 7, 8, 9 হয়েছিল, ওরকম একবার হয়েছিল। তাহলে ওই মানে ওই যেই স্থানটিতে মাটি তোলা হয় ওইটা কি ওই তখন থেকেই নির্ধারিত? হ্যাঁ যতদিন মায়ের পুজো পরম্পরা যেমন ভাবে হয়ে এসেছে সেইভাবে ওই হয়ে স্থানটা এসেছে, নির্ধারিত। সেখানটাই নির্ধারিত করা আছে। আচ্ছা ওই এখান থেকে ওইটি কত দূরে? 1-1.5 কিলোমিটার হবে। 1-1.5 কিলোমিটার হবে। আচ্ছা ওই গোবিন্দপুর নামক যে একটা গ্রাম আছে, আচ্ছা ওর আগে এই রাস্তাটা দিয়েছে। এই মেন রাস্তা থেকে বাঁ দিকে যেতে হবে আপনার। আচ্ছা মেন রাস্তা থেকে বাঁ দিকে যেয়ে আপনি দেখতে পারেন একটা পুকুর আছে, পুকুরের সাইডেই দেবেন, আচ্ছা মায়ের বেদি করা আছে, আচ্ছা সেখানে সাউরা গাছ আছে, এমনি গাছ আরও লাগানো আছে মায়ের, ওই বেদিতে মায়ের মাটি তোলা হয়। আচ্ছা পুরো মন্দির পরিচালনা বা দেখাশোনা স্টেট কমিটি দ্বারা পরিচালনা করা হয়। আচ্ছা নমস্কার, নমস্কার। ভালো লাগলো খুবই, আবার আসবো অবশ্যই। যদি মায়ের আশীর্বাদ হয়। মা অবশ্যই আশীর্বাদ করবেন। অবশ্যই। আচ্ছা এখানে মায়ের বলি কি কি দেওয়া হয়? মায়ের প্রথমে কুষ্মাণ্ড হয়, তারপর পায়রা, তারপরে শ্বেত মাগুর, তারপরে তোমার ছাগল 12টা, তারপরে মেষ, তারপরে মহিষ লাস্ট। শ্বেত মাগুর তো সচরাচর পাওয়া যায় না, মায়ের ঠিক আসবেই, জুটে। আসবেই একবারে। ধন্যবাদ। মেন রোড থেকে কিছুটা ভিতরে ঢুকে এলেই সেই স্থান, এই স্থানটির নাম গোবিন্দপুর, এবং এখান থেকেই এই মায়ের মাটি সংগ্রহ করা হয়। এবং সেই অলৌকিক স্থান, যেই স্থানে যখন মাটি সংগ্রহ করা হয় তখন এর আকাশে দেখতে পাওয়া যায় শঙ্খচিল, এবং তার ছায়া এর ওপরে পড়বে, তারপরেই মাটি সংগ্রহ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর সাক্ষী আছে সমগ্র গ্রামবাসী, সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ যেনারা এটি দেখতে আসেন। এই স্থানটি সেই অলৌকিক স্থান, এবং সুপ্রাচীন কাল থেকে এই প্রথা কিন্তু চলে আসছে। এর ইতিহাস কিন্তু নির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি। সেই শেওড়া গাছ এবং এর গোড়াতেই এই যে মাটি রয়েছে, এখান থেকেই 3 হাত মাটি নিয়ে যেয়ে মায়ের প্রতিমা শুরু করা হয়, নির্মাণ শুরু করা হয়। সেই অলৌকিক স্থান আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই আকাশের উপর দিয়েই শঙ্খচিল উড়ে যায়, এবং তার ছায়াই কিন্তু এই স্থানে পড়বে, এবং তারপরেই মাটি সংগ্রহ শুরু হবে।
এবং এর সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর চারিপাশ কিন্তু একটু গভীর করে রাখা হয়েছে, যাতে না কেউ, অবশ্যই আমার যতটা মনে হয়েছে, যাতে না কেউ এখান থেকে মাটি টাটি সংগ্রহ করে বা ঘরে নিয়ে যেতে পারে, তার জন্যই করা হয়েছে এই সেই স্থান। তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং আপনারা অবশ্যই এটাও জানাবেন কমেন্ট করে যে কে কে এই মন্দির সম্পর্কে জানেন বা জানতেন। তো আজকের মতো এইটুকুনি। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা।